আমার বাংলাদেশের যে রেভলিউশন বা গণঅভ্যুত্থান নিয়ে আমি 5 পর্বে bdnews24.com একটা লেখা লিখেছি, সেটা হচ্ছে 5টি পর্ব ডিসেম্বর মাসে। আমার নাম দিয়ে সার্চ দিলে সেখানে পাওয়া যাবে। সেটির মধ্যে মানে এভরি পার্টিস রোল এবং কোন ডাইরেকশনে বাংলাদেশ যেতে পারে এবং কার কি ভূমিকা ছিল, সেখানে আমি অ্যাজ মাচ এস পসিবল নিউট্রাল, ছাত্র শিবির কি রোল প্লে করেছে, এই যে আমাদের ইসলাম ভিত্তিক স্টাডি সার্কেলগুলি কি রোল প্লে করেছে এবং কেন তারা তাত্ত্বিকভাবে সফল হলো। একটা আন্দোলন দাঁড় করানোর জন্য কিন্তু একটা তাত্ত্বিক মুভমেন্ট দরকার। ইসলামিস্টরা যে তাত্ত্বিক মুভমেন্টগুলি দাঁড় করাতে পেরেছে, যেখানে লেফটিস্ট অন্যরা ব্যর্থ হয়েছে, যার ফলে এগুলো একটা ডিটেলস আলোচনা আছে, সেটা অন্য আলোচনা, ওখানে গেলে সেটা পাওয়া যাবে। জি, এখন কার কি ভূমিকা ছিল মানুষ তো ধরেন যে সহজ করে যেগুলি জানতে চাই, এই যে এখন আতাউর বাবুল লিখেছেন যে প্রস্তাবিত সংবিধানে ধর্মনিরপেক্ষ কেন বাদ দেওয়া হচ্ছে, সেটা আপনি আমাকে জিজ্ঞেস করবেন, ইউনূস সাহেবকে জিজ্ঞেস করার কথা যে আপনি কেন বাদ দিলেন সেকুলারিজম, তাই আমি তো করিনি। আমি তো সেকুলার রাজনীতির পক্ষে সারা জীবনে, যে রাজনীতি থাকতে হবে সেকুলার রাজনীতি, কিন্তু সেকুলার বাংলা যে ধর্মনিরপেক্ষ করলেন, সমস্যাটা কিন্তু ওই জায়গাটা। সেকুলার বাংলা কি ধর্মনিরপেক্ষতা? সেকুলার বাংলা আমি যেটা করি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে না, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের রাষ্ট্র কি ছিল? ধর্ম অসহিষ্ণু রাষ্ট্র। কার প্রতি? যারা মাইনরিটি রিলিজিয়ন যারা ছিলেন তার প্রতি একটা অসহিষ্ণুতা দেখা। আমাদের সেকুলার বাংলা হওয়া উচিত ধর্ম সহিষ্ণু রাষ্ট্র, যেই রাষ্ট্রের প্রত্যেকটি নাগরিক তার ধর্ম পালনের অ্যাবসলিউট অধিকার পাবে এবং কেউ যদি ধর্ম পালন নাও করতে চায় তারও সে অ্যাবসলিউট রাইট থাকবে এবং প্রত্যেকটা নাগরিক তার ধর্ম প্রচারের অধিকার থাকতে হবে। শেক্সপিয়ার বলেছেন হোয়াট ইজ ইন নেম। আপনি যে নামেই ডাকেন না কেন, আপনার মানুষরা কি ধারণ করে, কি বোঝে, দিন শেষে এটাই ম্যাটার করে, তাই না? আপনি যেই নামই যত সুন্দর সুন্দর স্বপ্ন, নামটা ম্যাটার করে, আপনার নামটা ম্যাটার করে। সেই নাম দিয়ে সুশীল শব্দটি আপনি অত্যন্ত চমৎকার একটি শব্দ, আপনার ভালো লাগে না, রাইট? সুশীল শব্দ সোসাইটি বাংলা তো সুশীল না। আপনি আন্দাজে বাংলা করার দিকে তো সমস্যা হয়ে গেছে আমাদের বাংলাদেশের লেক্সিকনের দিক থেকে। এটা বাংলাদেশ সুশীল সমাজ হতে পারে না। প্রথম আলো বলে দিল, যেহেতু একটা ডমিনেন্ট পত্রিকা, সবাই সেটাই গ্রহণ করলো। সিভিল সমাজের লেখা যদি বাংলা করতে না পারেন, আচ্ছা ওই আলোচনায় না যাই, কারণ ভাষা তো মানুষ কি গ্রহণ করবে এটার উপরে নির্ভর করে, তাই না? যাই হোক, এখন আপনি আমাকে সিভিল সমাজ থাকতো, আপনি কিন্তু গালি দিন, আপনি সিভিল সমাজ, ওইটা কিন্তু গালি দিতে সমস্যা। সুশীল মনে করতেছে এটা কি বলে দিতেছে মানুষ, বলো না না, এটি আসলে কিভাবে প্রয়োগ হচ্ছে এবং ওই গোষ্ঠীর ভূমিকাটা কি সেটার উপর নির্ভর করে এটা কি গালি হবে নাকি বুলি হবে। কিন্তু আপনার কাছে যেটি আমি প্রশ্ন রেখেছিলাম, যে এই আমরা জানি থাইল্যান্ডে প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা পাশাপাশি বসেছেন, কিন্তু তাদের কোনো হাসি বিনিময় হয়নি, বরং খুবই অস্বস্তিকর পরিস্থিতি দুজনকে দেখেছি। ভারত বাংলাদেশ সম্পর্ক কোথায় যাচ্ছে? প্রথম কথা হচ্ছে, আমি আপনি কেউ তো ওই মিটিং এ ছিলাম না। ওই একটা ছবি দেখে, একটা 2 মিনিটের ভিডিও দেখে কার মধ্যে কি বডি ল্যাঙ্গুয়েজ বোঝা মুশকিল, এখন ওই আলোচনা যাচ্ছি না। বাংলাদেশ ভারত সম্পর্ক কোথায় যাচ্ছে, এটি হচ্ছে অত্যন্ত একটা ক্রিটিক্যাল একটা কোশ্চেন আপনি তুলেছেন এবং অত্যন্ত মূল্যবান, এবং সেটি কিন্তু কোনো মানে খুব কংক্রিট অ্যান্সার এই মুহূর্তে দেওয়া মুশকিল। বাংলাদেশ তরফ থেকে বাংলাদেশ চাচ্ছে যে ভারতের সাথে সম্পর্কের উন্নয়ন করতে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, কারণ তার কতগুলো লিমিটেশন আছে। বিশ্বব্যাপী মাঠের রাজনীতিতে ভারত বিরোধিতা করা এক জিনিস, আর ইন্টারন্যাশনাল রিলেশনসের বিষয়টা কিন্তু ভিন্ন। কারণ ভারত না হলে বাংলাদেশে একটা অল্টারনেটিভ থাকে, সেটা হচ্ছে অনলি গণচীনের দিকে যাওয়া, এবং গণচীনের প্রভাব বলে যদি বাংলাদেশ চলে যায় মানে হচ্ছে, যদি মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে বাংলাদেশ ক্রমাগত মানে গণচীনের দিকে হেলে পড়ছে, সেটা বাংলাদেশের জন্য একটা ভালো বার্তা বয়ে আনা, সেটা তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নানাবিধ চাপের মুখে ভবিষ্যতে বাংলাদেশ পড়তে পারে, এবং তার ধারাবাহিকতা ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু চাবে না বাংলাদেশ গণচীনের দিকে হেলে পড়ুক। তারা চাচ্ছে যে একটা ব্যালেন্স দিতে বাংলাদেশ মানে গণচীন এবং ভারতের ক্ষেত্রে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে দেখা গেল যেটা হঠাৎ করে আপনার ভারতের সাথে সম্পর্কে একটা অবনতি আমরা দেখতে পেয়েছি 5ই আগস্টের পর থেকে। বাংলাদেশ সেই জায়গা থেকে আপনি দেখবেন যে একটা সম্পর্কটা রিপেয়ার করতে চাচ্ছেন নানাভাবে, সবকিছু নির্ভর করছে যে ভারত কিভাবে সেটাকে ডিল করছে। কিন্তু এই রিপেয়ার করতে যে বাংলাদেশ কিন্তু নানাবিধ ভুল করছে। গণচীনের যে হঠাৎ করে উনি একটা কথা বলে বসলেন, ডক্টর ইউনূস 760, এই ধরনের স্লিপ অফ টং বলেন অথবা ইন্টেনশনালি বলেন, এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল রিলেশনসে খুব সাংঘাতিক ম্যাটার করে। সুতরাং বাংলাদেশ যদি ভারতের সাথে উন্নয়ন চায়, তাহলে কিন্তু তাদেরকে খুব মানে ডিপ্লোম্যাটিক্যালি এবং খুব মানে চৌকুশ ভাবে হ্যান্ডেল করতে হবে। কিন্তু তার একটা বিপদ আছে, ইউনূস সরকার কাছে সমস্ত বিষয়গুলি কিন্তু বাংলাদেশের কমপ্লেক্স। তারা কিন্তু ক্ষমতা এসছেন এন্টি ভারত সেন্টিমেন্ট দিয়ে, ভারত বিরোধিতাকে জায়গা নিয়ে। ফলে অভ্যন্তরে যারা এন্টি ইন্ডিয়ান ফোর্স যারা আছে, তার থেকেও কিন্তু তারা একটা চাপের মুখোমুখি হবে। তো এই জিনিসগুলি কিভাবে ব্যালেন্স করবে, অভ্যন্তরে ভারত বিরোধী যেই বিশাল একটা রাজনৈতিক
আপনার জনমত গড়ে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং তার বাইরে, এবং ভারতের সাথে সুসম্পর্ক, এবং এগুলিকে ঘিরে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক, এই একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে ইউনূস সরকারকে আগামী দিনগুলো যেতে হবে। এটা কতটা উনি ক্রাফটলি হ্যান্ডেল করতে পারবেন সেটার উপরে নির্ভর করছে ভারত বাংলাদেশের আগামী দিনের সম্পর্ক। এখন এটা তিনি কি দুই নৌকায় পা দিয়ে দিলেন না? আপনাকে রাজনীতি করতে দুই নৌকায় না, অসংখ্য নৌকায় পা দিয়ে চলতে, এটি হচ্ছে আর্ট অফ পলিটিক্স। সেটা করতে গিয়ে কিন্তু শেখ হাসিনা খাদে পড়েছেন। তিনি চায়নাও পা রেখেছেন, ভারতেও পা রেখেছেন, খাদে পড়ে তিনি দুই দেশের মধ্যে ভারসাম্য করতে গিয়ে। হ্যাঁ, আপনাকে একজন যদি সেই রকমের স্টেটমেন্ট, সেই লেভেলের পলিটিশিয়ান হতে আপনাকে দুই নৌকা না, অনেকগুলি নৌকাতে পা দিয়ে চলার তা পারলে আপনি সফল রাজনীতিবিদ। আর শেখ হাসিনা দুই নৌকা তিন নৌকায় পা নেওয়ার জন্য পড়ে। আমি আবারও বলেছি, একটি অগণতান্ত্রিক শাসন আপনি যতই বলেন টুডে অর টুমরো উইল ফল। উনি যদি আপনার গণতান্ত্রিক শাসন হতেন, না, এখানে তো ভূ রাজনৈতিক বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। আমি শুনুন, খেয়াল প্রথমে একটা কথা বলেছি, আপনাকে বাইরের কোন শক্তি বা অভ্যন্তরের কোন রাজনৈতিক শক্তি আপনাকে কিন্তু এই সমস্ত প্রক্রিয়া আপনি একমাত্র এক্সিট করবেন ভোটের মাধ্যমে। এটা যদি প্রতিষ্ঠা করতে পারেন, আপনার ওসব নিয়ে ভয় নাই যে চায়না আমেরিকা আমার সরকার ফেলে দেবে, কেউ কিছু করতে পারবে না। সুতরাং আমাদের ফার্স্ট প্রায়োরিটি হতে হবে ডেমোক্রেসি, এবং তার ফার্স্ট চায়নাতে তো কোনোদিনও ভোট হয় না, কিন্তু সরকারকে তো কেউ ফেলতে পারে না। শুনুন, টুডে অর টুমরো, আমি তো আবার বলেছি, সোভিয়েত ইউনিয়নের মতো সরকার রাষ্ট্র কিন্তু টিকতে পারেনি, এত বড় পাওয়ারফুল। আমার মনে আছে আমরা যখন ছাত্র ছিলাম তখন চায়নাতে ছাত্র বিক্ষোভ হয়েছিল, দমন করা হয়েছে খুব নির্মম ভাবে ট্যাঙ্ক গায়ের উপর দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে, সম্ভবত 90 এর দিকে, রাইট? তো তারপরে তো চায়নাতে কোনো বিক্ষোভ, চায়নাতে হয় না, উত্তর কোরিয়াতে এখন হয়নি। কিন্তু আমি তো বললাম ভোটই একমাত্র ক্ষমতায় থাকার উপায় অবলম্বন আমার মনে হয়। আপনি যদি এথিক্যাল ডেমোক্রেসিতে বিশ্বাস করেন তাহলে সেটা অবশ্যই ভোট। আর আপনি যদি মাহাথির মোহাম্মদ সিঙ্গাপুরকে কি বলে, মালয়েশিয়াকে মালয়েশিয়া বানিয়েছেন কোন ভোট না দিয়ে। কে বলেছে? মালয়েশিয়া তো হেরেই গেলেন লাস্ট নির্বাচনে, কিন্তু 25 বছর একটানা ছিলেন, সেটা বলেন না কেন? ভোটের মাধ্যমে ছিল কি? শুনেন, আমরা বলছি যে আপনি না, মাহাথির মোহাম্মদ তো প্রথমে ভোটের মাধ্যমে ছিলেন না। এটাকে আমি তো বলেছি, আমার কথাটা শুনুন তাহলে। এখন কথা হচ্ছে যে আপনার মানে একজন আপনি মানে আপনাকে মিন করছেন একজন ব্যক্তির পলিটিক্যাল ফিলসফি কি। যেমন আমাদের হিজবুত তাহরির মনে করেন যে তারা মনে করেন ভোটের দরকার নেই, ভোট হচ্ছে একটা কুফরি মতবাদ, আমরা খেলাফত কায়েম করবো। এখন কেউ যদি এটাকে বিশ্বাস করে তাকে তো আমি বলতে পারবো যে গণতন্ত্র হচ্ছে এটা ভালো জিনিস। আর যে ডেমোক্রেসিতে বিশ্বাস করে তাকে আপনি বলতে পারবেন না যে ওইটা নিয়ে কি বলে যে ওই মানে অগণতান্ত্রিক পন্থাটা হচ্ছে ভালো জিনিস, তাই না? এখন ডিপেন্ডস করে কে কোন পলিটিক্যাল ভিউজটা ধারণ করে, সেটা এগুলি হচ্ছে অহেতুক বিতর্ক। প্রিন্সিপালি আমাকে জিজ্ঞেস করে আমি মনে করি ডেমোক্রেসি, আমি নিজে একজন ডেমোক্রেসিতে বিশ্বাসী, এবং ডেমোক্রেসি হচ্ছে বেস্ট সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড ফর মি। এখন ধরেন আমরা যদি দেখি যে কি বলে এটাকে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে আপনি বলে ফেলেছেন যে ডক্টর ইউনূস চায়নাতে বক্তব্য যেটা দিয়েছেন যে ল্যান্ড লকড কান্ট্রি বলে যেটা মন্তব্য বিতর্ক হয়েছে, এবং এটি খুবই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা কমেন্ট হয়েছে। এর পরিপ্রেক্ষিতে অনেকগুলো ইকুয়েশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সেই সঙ্গে মানে অনেকগুলো কথাও কানে আসছে যে বাংলাদেশ আসলে অখণ্ড থাকবে কিনা, আমাদের গভীর সমুদ্র বন্দর সেটির উপর আমাদের নিয়ন্ত্রণ আদৌ থাকবে কিনা। এদিকে ভারত দাবি করেছে তাদের 6,500 বর্গ কিলোমিটার সমুদ্রের তটরেখা, সমুদ্র ভূমি তাদের। এই যে অনেকগুলো, এদিকে আরাকান রাষ্ট্র প্রতিষ্ঠা, খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা, অনেকগুলো বিষয় আমি নিশ্চিত, মানে সব কথা আমি এখানে বললাম না, কিন্তু আমি নিশ্চিত আপনি এই সমস্ত কথাবার্তা আপনার কানেও গেছে। বিষয়টা কি, বাংলাদেশের মানুষের ভিতরে কিন্তু একটা অনিশ্চয়তা, একটা কিন্তু সন্দেহ ক্রমশই দানা বাঁধছে। আপনার প্রশ্নটা কি সেটা বলুন। প্রশ্নটি হচ্ছে এই যে সন্দেহগুলো যে দানা বাঁধছে, কি জানতে চাচ্ছেন? জানতে চাচ্ছি এই সন্দেহের পিছনে ভিত্তিটা কি। ওই যে আপনি উত্তর দিয়ে দিয়েছেন, যে আপনার প্রশ্নের মধ্যে আপনি বলে দিয়েছেন যে এইটা হচ্ছে, সেখানে এটা হচ্ছে। আমি তো বললাম যখনই গণতন্ত্র থাকে না একটা রাষ্ট্রে, নির্বাচিত মানে প্রাতিষ্ঠানিক গণতন্ত্র রূপ লাভ করে না, তখন দেখবেন যে সেই সমস্ত রাষ্ট্রের ষড়যন্ত্র তত্ত্ব, নানা রকম অনিশ্চয়তা, এগুলি খুব বড় আকারে ধারণ করে। গণতান্ত্রিক রাষ্ট্র থাকে কিন্তু সেগুলিকে হ্যান্ডেল করার, ডিল করার একটা মেকানিজম থাকে। আর আরেকটা কথা যেটা বললেন যে প্রফেসর ইউনূসের কূটনৈতিক শিষ্টাচার, এগুলি কিন্তু খুব মানে লোডেড ওয়ার্ড, খুব বড় শব্দ। এটা আপনি বলতে পারেন যে উনি ডিপ্লোম্যাটিক্যালি ঠিক করেছেন কি ভুল করেছেন, এই ধরনের কথা। কিন্তু এইগুলো হচ্ছে এটা ওই যে ভারতীয় মিডিয়া আপনার দেখাচ্ছে কূটনৈতিক শিষ্টাচার, আপনি কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা এখানে ব্যবহার করে ফেললেন। আপনি ভারতীয় মিডিয়াগুলো এইটা, সরি আমি ভারতীয় চ্যানেল দেখি না। না দেখেন, আপনার ওই যে
আপনি এটাকে কি বল, কূটনীতির কতগুলো নর্মস আছে তো, রাইট? কোনো নর্মস নাই, আপনি কিভাবে চালাবেন সেটাই আপনার নর্মস। না না না, অবশ্যই নর্মস আছে। লেট মি ফিনিশ। আপনি যদি ধরুন আজকে কথার কথা যে বাংলাদেশ হচ্ছে বিশ্বের ধরুন অন্যতম একটা পাওয়ারফুল রাষ্ট্র, আমেরিকা বা রাশিয়ার মতো, সে যায় যদি কথাটা সেখানে বলে দিতে পারবে, যেমন ট্রাম্প বলে দিতেছে যা ইচ্ছা। আন্তর্জাতিক রাজনীতি হচ্ছে বা ইন্টারনাল রাজনীতি হচ্ছে পাওয়ার গেম। আমার মনে হয় কি আপনি কোন একটা জায়গা থেকে কি বলবো, আবার বলবেন যে কি এটা মানে কোন একটা জায়গা থেকে আর একটু ওপেননেস ডিজার্ভ করে আর কি বিষয়গুলো। কারণ ট্রাম্প ডেফিনেটলি অনেক জায়গায় শিষ্টাচার বহির্ভূত কাজ করেছে, রাইট। তো সেটা বলতে যদি অসুবিধা না হয়, আমি ডক্টর ইউনূস শিষ্টাচার বহির্ভূত আচরণ করেছেন সেটা বলতে অসুবিধা কেন হবে? উনি করেন নাই তো, আমি আবারও বলছি, আমি করেন না, এটাকে শিষ্টাচার বহির্ভূত আচরণ বলে না। না, এটা ডিপ্লোম্যাটিক্যালি তার, শুনেন লেট মি ফিনিশ, খেয়াল করেন কথাটা ডিপ্লোম্যাটিক্যালি। তাহলে আপনার আর কিছু বলার নাই আমার। না কেন, এই যে আপনি এই যে গ্রহণ করতে পারছেন না, একটা ভিন্ন চিন্তা গ্রহণ করতে পারবেন না, এটাই তো একটা সমস্যা। আপনি আমাকে কথা বলতে দিন, আপনি গণতান্ত্রিক শিষ্টাচার ওইটা আপনার একটা সেট নর্মস আপনি জানেন। এখন এটা যে ভিন্ন চিন্তা সেটা আপনি গ্রহণ করতে পারছেন। এখন দেখুন যে আপনি যদি মনে করেন যে একটা ডিপ্লোমেট থেকে মানে ইন্টারন্যাশনাল রিলেশনস এক্সপার্ট হিসেবে মনে করতে পারেন যে বাংলাদেশের কনটেক্সটে এই কথাটা বলাটা হয়তো ডিপ্লোম্যাটিক্যালি একটা হয়তো ভুল হয়েছে, এটা মনে করতে পারেন। আবার যদি আপনার অ্যাম্বিশিয়াস ফরেন পলিসি, সাপোজ একটা হাইপোথেটিক্যাল সিনারিও, ধরেন বাংলাদেশ একটা খুব অ্যাম্বিশিয়াস ফরেন পলিসি সেখানে তারা চাচ্ছে, রিয়েলিস্টিক কিনা আমি সেই জায়গাটা বাদ দিচ্ছি, হাইপোথেটিক্যাল সিনারিও, সেই জায়গা থেকে ফাইন, উনি চমৎকার কথা বলেছেন, কিন্তু এটা রিয়েলিটি না, আমি বলছি না যে এটা রিয়েলিটি। হ্যাঁ, সুতরাং এটা শিষ্টাচার বিয়াদা আপনি কিভাবে অ্যানালাইসিস করেন? আপনি বলতে পারেন যে এটা আপনার ডিপ্লোম্যাটিক্যালি হয়তো খুব একটা প্রুডেন্ট না, সেটা বলতে পারেন আপনি আপনার জায়গা থেকে। অথবা যদি ওই ধরনের অ্যাম্বিশিয়াস ফরেন পলিসি থাকে তাহলে সেটা ঠিক আছে, অথবা এটা স্লিপ অফ টাং। কিন্তু এটা আমি মনে করি যে শিষ্টাচার বহির্ভূত কোনো বলে কথা বলছে, সেটা হচ্ছে একটা খুব বড় দাগে ওনাকে ইয়ে করে ফেলা আর কি। শিষ্টাচার বহির্ভূত বলতে আমরা আসলে কি বুঝি? সেটা বুঝি যেটা আপনার সাথে, আমি আপনার সাথে কথা বলছি, আমি এমন কিছু কথা বলছি যেটা আপনার শিষ্টাচারকে লঙ্ঘন করছে। হ্যাঁ, সেটা তো উনি করেননি। উনি বলতে চাচ্ছেন যে না, সেটা করেননি। উনি বলতে চাচ্ছেন যে এই যে সেভেন সিস্টার্স এর যে আপনার বাণিজ্য, সেটা একটা বঙ্গোপসাগরটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, কিন্তু বঙ্গোপসাগরের মালিকানা হচ্ছে বাংলাদেশের। এই তো বলেছেন, অভিভাবক হচ্ছে বাংলাদেশ, ল্যান্ড লকড কান্ট্রি। এটা বললাম এটা টার্মিনোলজিক্যাল ভুল। ল্যান্ড লক বুঝে যে আফগানিস্তানের ল্যান্ড লক এক্সপ্লেইন করলেন, কিন্তু উনি টার্ম ব্যবহার করেছে। এটা একটা ল্যান্ড লকড, এটা একটা টার্মিনোলজি, এটা শুধু একটা শব্দ নয়। হ্যাঁ, টার্মিনোলজি তো শিষ্টাচার বহির্ভূত জিনিস হতে পারে, এটা একটা সায়েন্স, একটা পলিটিক্যাল সায়েন্সের টার্ম, ল্যান্ড লকড কান্ট্রি আফগানিস্তান। এক্স্যাক্টলি। হ্যাঁ, ভুটান। হ্যাঁ, এই যে বললাম, এটা আপনি বলতে পারেন যে ডিপ্লোম্যাটিক ইগনোর করেছেন, এটা বলতে পারেন, কিন্তু শিষ্টাচার বহির্ভূত শব্দটা কিন্তু এখানে অ্যাপ্রোপ্রিয়েট না। জাস্ট থিওরিটিক্যালি বলছি, টার্মিনোলজি বলছি, তাই না? বাংলা কি শব্দ হবে এটা? কোনটা? ওই যে বললাম যে ডিপ্লোম্যাটিক এরর বলতে পারেন আপনি, বাংলা বলেন। কূটনৈতিক ভুল কৌশলে বলতে পারেন, যদি আপনি এটাকে সমর্থন না করেন, এটা একটা কূটনৈতিক ভুল হয়েছে সেখানে। হ্যাঁ, তাই না? আচ্ছা, ঠিক আছে, কূটনৈতিক ভুল কৌশল। হ্যাঁ, এটা বলতে পারেন, ভুল কৌশল হতে পারে, শিষ্টাচার বহির্ভূত না, কূটনৈতিক ভুল কৌশল। এখানে কূটনৈতিকতে ভুল করেছেন।